প্রজন্মকে তারা যা শিখিয়ে যাচ্ছে সেটা কিন্তু তাদের আজকে না হোক কালকে ভোগ করতে হবে। এবং আমি আবারও বলছি, এই ভারতীয় জনতা পার্টি শেষের শুরু হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে কিভাবে তাদেরকেই সরকার, এই ভারতীয় জনতা পার্টি এক মহিলা বিরোধী, উন্নয়ন বিরোধী, যুব বিরোধী, ছাত্র বিরোধী, তারা খালি একটা জিনিস করে দিচ্ছে, এই রাজ্যটাকে নেশার কম্বলে ঢেকে দিচ্ছে। এই নেশা ব্যবসায়ীর সঙ্গে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নিমকি নেতারা সরাসরিভাবে যুক্ত, এবং সেটা আমি বলছি না, আপনারা দেখবেন যখনই নেশা সামগ্রী নিয়ে কেউ ধরা পড়ে, হয়তো কেউ মণ্ডলের সভাপতির ভাই, না হলে কেউ মণ্ডলের সভাপতির ভাই। এই রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। অন্ধ যে ভক্ত, এই অন্ধ ভক্তের মধ্যে একজন এই রাম সিং, যিনি সহ্য করতে পারেনি এই যুব কংগ্রেসের এই প্রোটেস্ট, এই আওয়াজ উনি সহ্য করতে পারেননি এবং তীব্র ধিক্কার জানায়। আমরা দেখেছি যে এই নিট পরীক্ষা 2026-এর প্রশ্নপত্র ফাঁসের দায়ে একজনকে ধরা হয়েছিল, এবং সে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। সর্বভারতীয় যুব কংগ্রেস আজকে 30 দিনের ওপরে 70টার ওপরে আন্দোলনে আমাদের মাথা ফেটেছে, আমাদের কারোর নাক ভেঙে গেছে, কারোর হাত ভেঙে ফেলেছে, কিন্তু এই নমস্কার, আপনারা দেখছেন খবরে প্রতিবাদের সাক্ষাৎকারের আরও একটি নতুন পর্ব। আমি শতরূপা আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। নীলকমল বাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের খবরে প্রতিবাদ। আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন গোটা দেশব্যাপী নিট পরীক্ষা দুর্নীতি, এসএসসি দুর্নীতি সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে সাম্প্রতিককালে প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আগরতলা শহরে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়, এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ প্রশাসন, সিআরপিএফ এর লাঠি চার্জ, সার্বিক বিষয়গুলোকে ঘিরে বেশ কয়েকজন যুব কংগ্রেসের কর্মী আহত হন। আমরা গোটা দেশব্যাপী চলমান এই শিক্ষা দুর্নীতি নিয়ে যুব কংগ্রেসের যে আন্দোলন, সেই সার্বিক বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা তুলে ধরছি। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা থাকবে, আমরা লক্ষ্য করছি দেশে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এসএসসি পরীক্ষা নিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলো উঠে আসছে। এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি হিসেবে দেশের যে শিক্ষানুরাগী যারা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের ভবিষ্যৎটাকে আপনি কিভাবে দেখছেন? সবচেয়ে প্রথমেই আমার কথা আপনাদের পর্দা দিয়ে যারাই শুনছেন তাদেরকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এটা প্রথমবার হয়নি। ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে এবং দেশে আসার পরে 90-এর থেকেও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এখন যদি খালি নিট নিয়ে আমরা কথা বলি, আমরা দেখেছি 2017-তেও নিট পরীক্ষার কোশ্চেন পেপার ফাঁস হয়েছে, 21-এও ফাঁস হয়েছে, 24-এও ফাঁস হয়েছে, এবং এই 2026-এর নিট পরীক্ষাও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এবং এই পরীক্ষার যে দায়ভার যারা এই পরীক্ষা নেয়, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারাই কিন্তু বারংবার তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই দেশকে কিভাবে যুবকদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা যায়, কিভাবে যুবকদের পড়াশোনা এবং তার মান ও গতিকে নিচে নামিয়ে আনা যায়, এটা নীল নকশা ভারতীয় জনতা পার্টি আজ থেকে 10 বছর 11 বছর থেকে ধরেই চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিভাবে নিট পরীক্ষার জন্য যখন আন্দোলন শুরু হয়েছিল, যখন প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে 2026-এ সাংবাদিকরা এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের কাছে যখন প্রথমবারের মতন প্রশ্ন জিজ্ঞেস করেছে, তার থেকে সাক্ষাতের সময় চেয়েছে, দেওয়া হয়নি। যখন ওনাকে প্রশ্ন করা হলো যে এই নিট নিয়ে আপনি কি বলবেন, উনি সাংবাদিকদের এড়িয়ে গেলেন, ওনার গাড়িতে বসে উনি হাসছিলেন। তারপরে আমরা দেখলাম এনটিএর তরফ থেকেও কোনো দায়ভার নেওয়া হয়নি। এবং দেখুন, এটা খালি নিট পরীক্ষা ফাঁস হওয়া না, এটার সঙ্গে লক্ষ লক্ষ যুবক যুবতীর স্বপ্ন, তাদের সারা জীবনের পারিবারিক যেই টাকা পয়সা সব কিছু ইনভলভ। কেন এটা তো খালি বড় লোকের পরীক্ষা না,
অতি গরিব অংশের লোকেরাও এই নিট পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং আমরা দেখেছি যে সারা জীবনে তাদের জমানো টাকা, ছাত্রছাত্রীদের মা এবং বাবাদের জমানো টাকা, তাদের বাড়ির জমি গয়না সব বিক্রি করে এই নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। কারণ নিট পরীক্ষার যেই কোচিং বা যেই কোচিং স্কুলসগুলোর যে ফিজ, সেগুলো লক্ষাধিক টাকার উপর। এবং আমরা দেখেছি যে এইবার যে নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই 22 লক্ষ যুবক যুবতীর জীবন আজকে থমকে রয়েছে। 5 থেকে 6 জনের ওপরে আত্মহত্যা করে নিয়েছে এবং আজ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের সাক্ষাৎকারের মধ্যে একটা অ্যাপোলজি আমরা দেখতে পারিনি। আমরা দেখেছি যে এই নিট পরীক্ষা 2026-এর প্রশ্নপত্র ফাঁসের দায়ে একজনকে ধরা হয়েছিল এবং সে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। তাকে যখন প্রশ্ন করা হলো, সে বলল যে এর পেছনে আরও বড় মাথা আছে। এবং এই কথাটা বলার সাথে সাথেই আমরা কি দেখলাম মিডিয়া চ্যানেলসগুলোতে, যে সঙ্গে সঙ্গে সেই মাইকগুলোকে পুলিশ সরিয়ে দিল, গাড়ির কাচ ওপরে উঠিয়ে তাকে নিয়ে চলে গেল। তো যেখানেই দুর্নীতি সেখানেই ভারতীয় জনতা পার্টি। কিন্তু আজকে ন্যাশনাল মিডিয়াগুলো কোনো কথা উঠাচ্ছে না এটা নিয়ে, ন্যাশনাল মিডিয়া কোনো কথা বলছে না। এখন শুনলাম এয়ারফোর্স দিয়ে নাকি, ইন্ডিয়ান এয়ারফোর্স দিয়ে নাকি প্রশ্নপত্র ট্রান্সফার করা হবে সেন্টার্সগুলোতে। প্রশ্নপত্র আর এয়ারফোর্সের সেই সেন্টারগুলোতে নিয়ে যাওয়ার আগেই তো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। মেইন কোথা থেকে ফাঁস হচ্ছে, যেখানে প্রেসে যেখানে এগুলো প্রিন্ট আউট হচ্ছে, এটার এনটিএর সেই যে প্রিন্ট আউট পয়েন্টসগুলো, সেখান থেকেই তো প্রশ্নপত্রটা ফাঁস হচ্ছে। তো একটা দেখানোর জন্য, একটা নাটককে মঞ্চস্থ করার জন্য ইন্ডিয়ান আর্মিকে দিয়ে, এয়ারফোর্স দিয়ে সেখানে প্রশ্নপত্র সেন্টার্সগুলোতে পৌঁছিয়ে সেই জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সঙ্গে সঙ্গে সর্বভারতীয় যুব কংগ্রেস আজকে 30 দিনের ওপরে 70টার ওপরে আন্দোলনে আমাদের মাথা ফেটেছে, আমাদের কারোর নাক ভেঙে গেছে, কারোর হাত ভেঙে ফেলেছে, কিন্তু এই প্রোটেস্ট, এই আওয়াজ আমরা থামাবো না যতদিন না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দেয়। কারণ একবার না, দুবার না, তিনবার না, প্রায় 90 বার আলাদা আলাদা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এবং নিন্দা জানাই যে যেই ভারতীয় জনতা পার্টির স্লোগান যে বিকশিত ভারত বানাবে, সেই বিকশিত ভারতের মধ্যে একটা পরীক্ষা নেওয়ার পরিকাঠামো এই সরকারের নেই। আচ্ছা, আপনারা এই গোটা বিষয়কে কেন্দ্র করে একটা রাজধানী আগরতলার বুকে আন্দোলন সংগঠিত করলেন, শান্তিপূর্ণ আন্দোলন, যেটা আপনারা বললেন যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং সেখানে কোনো রকম আগাম পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিকা ছাড়া সিআরপিএফ লাঠি চার্জ করেছে। সেদিনের আন্দোলনে যে পুলিশের ভূমিকা ছিল, পুলিশের এই ভূমিকার সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সুশাসন বা আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার দাবিটা করেন, কতটা মেলাতে পারছেন, কতটা বাস্তব? দেখুন, এই রাজ্যে কোনো আইন নেই, এই রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এবং যেটা আমাদের শেষ আমরা যাদের উপরে শেষ ভরসাটা করতাম, প্যারামিলিটারি বা সিআরপিএফ, যেগুলো সেন্ট্রাল ফোর্স, তারাও এখন দলদাসে পরিণত হচ্ছে। আমরা দেখেছি যে কিভাবে এই রাজ্যের পুলিশরা বাজেয়াপ্ত করার বাজেয়াপ্ত নেশা সামগ্রী পুলিশ স্টেশন থেকে বিক্রি করে দিচ্ছে আবার নেশা ব্যবসায়ীদের। এটা তো আমার কথা না, চারজন তেলিয়ামুড়াতে অফিসার আজকে অ্যারেস্ট হয়েছে। তো এটা কি রাজ্যের সুখ্যাতিতে নাম গেছে, না রাজ্যের মান সম্মানকে নিচে নামিয়েছে? আমরা দেখেছি আজকে পুলিশ কর্তৃপক্ষ রিল বানাতে ব্যস্ত। আমরা দেখেছি পুলিশ কর্তৃপক্ষ আজকে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য আজকে চড়ে বসে আমাদের ওপরে উঠেছে। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, যে এই নিট পরীক্ষা কি পুলিশের ছেলেমেয়েরা দেয় না? এই সিবিএসসির যে স্ক্যাম হয়েছে এত বড়, এই সিবিএসসির পরীক্ষা কি পুলিশের ছেলেমেয়েরা দেয় না? এই রাজ্যের পুলিশেরও বোঝা উচিত যে এই আওয়াজ মানুষের স্বার্থে, এই আওয়াজ যুবকদের স্বার্থে। বিজেপির শেষের দিন শুরু হয়ে গেছে। আমি সবাই সামনে অন এয়ার এটা বলতে আমার দ্বিধা নেই, কারণ আশ্চর্যকর ব্যাপার, কিছুদিন আগে যখন বিজেপির সভাপতি, নবনিযুক্ত সভাপতি নিয়োগ হয়েছে, সেই ফেলিসিটেশন প্রোগ্রামে রবীন্দ্র ভবনে আমি দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ভারতীয় জনতা পার্টি যারা করে, টাকা কামানোর জন্য যারা করতে চায়, তাদেরকে চিহ্নিত করা হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য কথা বলবে, রাজ্যের মানুষের উন্নয়নের কথা বলবে, উনি গিয়ে পার্টির অভ্যন্তরীণ কথা বলবে। মানে আপনি বুঝেছেন তাহলে যে ভারতীয় জনতা পার্টির এই প্রদেশ ত্রিপুরার অবস্থাটা কি? এটা আমাদের কাছে পক্ষানুপক্ষভাবে রিপোর্ট আছে যে তাদের অভ্যন্তরীণ যেই লড়াই, সেই লড়াই আজকে মুখে থুবড়ে উঠছে এবং তারা সরকার চালাতে ব্যর্থ। তারা যুবক যুবতীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আপনারা রোজ দেখবেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অরাজনৈতিক যুবক যুবতীরা দিনের পর দিন চাকরি ভিক্ষা চাচ্ছে, এবং যখন তারা চাকরি ভিক্ষা চায় তখন সিএমের বাড়ি থেকে তাদের দলদাস ত্রিপুরা পুলিশকে ডেকে নেওয়া হয় এবং তাদেরকে হেনস্থা করা হয়, অ্যারেস্ট করা হয়। কেন কেন আজকে পরীক্ষার চাকরি কেন হচ্ছে না? আজকে ত্রিপুরার রিপোর্ট যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, খালি শিক্ষা নিয়ে যদি আমি তুলে ধরি, মোর দেন 400-র ওপরে স্কুল আছে ত্রিপুরাতে যেখানে খালি একটা স্টুডেন্ট, এবং এই স্কুলের এই 400 স্কুলের মধ্যে 6000-এর ওপরে স্টুডেন্ট পড়াশোনা করছে। কোথায় যাচ্ছে রাজ্য? আজকে 15,000-এর ওপরে রিটায়ারমেন্ট হয়ে গেছে। এই রিটায়ারমেন্ট, এই শূন্য পদগুলি পূরণ কেন হচ্ছে না শিক্ষাক্ষেত্রে? কি অবস্থা এই রাজ্য? দুদিন পরে পরে আমরা ঘটা করে দেখছি রবীন্দ্র ভবনে মিনিস্টার্সরা, চিফ মিনিস্টাররা হলুদ খাম দিচ্ছে এবং হলুদ খাম দিয়ে ফটো দিচ্ছে, কিন্তু আদেও কি সেই হলুদ খামের পোস্টিং হচ্ছে? গিয়ে জিজ্ঞেস করবেন যারা হলুদ খাম পায়। আমি তো সরাসরি বলছি, কেউ 12 মাস, কেউ 6 মাস, কেউ 8 মাস ধরে বাড়িতে বসা সেই হলুদ খাম নেই, তাদের পোস্টিং হচ্ছে না। তো রাজ্য সরকার এই রাজ্য চালাতে ব্যর্থ। এই সরকার, এই ভারতীয় জনতা পার্টি এক মহিলা বিরোধী, উন্নয়ন বিরোধী, যুব বিরোধী, ছাত্র বিরোধী। তারা খালি একটা জিনিস করে দিচ্ছে, এই রাজ্যটাকে নেশার কম্বলে ঢেকে দিচ্ছে। যেখানে যাবেন আপনি সেখানে নেশা পাবেন, অলিতে গলিতে দোকানে নেশা। আপনারা যেখানে ইন্ডিয়ান রেলওয়েজ এত বড় একটা প্রতিষ্ঠিত সংস্থা, সে ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে আজকে ত্রিপুরাতে বগি বগি নেশা ঢুকছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা নেই। আজ পর্যন্ত শুনেছেন কোনো স্পষ্টীকরণ দিতে যে এই যে দুবার রেল দিয়ে এইভাবে নেশা এসছে, তার কোনো স্পষ্টীকরণ পুলিশের তরফ থেকে দিতে দেওয়া হবে না, কারণ এর পেছনে অনেক বড় মাথা আছে এবং সেই মাথাদের নাম আসলে হয়তো ভারতীয় জনতা পার্টির প্রচণ্ড কষ্ট হবে। আমরা কিছুদিন আগে দেখেছি ইন্ডিয়ান পোস্ট দিয়ে নেশা ঢুকছে। এগুলি কীভাবে সম্ভব? এর পেছনের চক্রান্ত কী? আর যখনই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নেশা নিয়ে কথা বলে, ওই কিছু নিমকি নেশা বিক্রেতাদেরকে ধরে, আসল রাঘব বোয়ালদেরকে তারা ধরতে সাহস নেই তাদের। কারণ কোথাও না কোথাও এই নেশা ব্যবসায়ীর সঙ্গে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির কিছু সংখ্যক নিমকি নেতারা সরাসরিভাবে যুক্ত, এবং সেটা আমি বলছি না। আপনারা দেখবেন যখনই নেশা সামগ্রী নিয়ে কেউ ধরা পড়ে, হয়তো কেউ মণ্ডলের সভাপতির ভাই, না হলে কেউ মণ্ডলের সভাপতির ভাই। আচ্ছা, আপনারা যখনই এই যে মানুষের জনজীবনের জলজন্ত ইস্যুগুলো, সেটা শিক্ষা হোক, কর্মসংস্থান হোক, শ্রমজীবী মানুষের জন্য হোক, যখনই আন্দোলন করছেন, সে জায়গায় গিয়ে আপনাদেরকে বলছেন যে বাধা দেওয়া হচ্ছে। কখনো পার্টিগতভাবে, মানে রাজনীতিগতভাবে শাসক দলের বিরুদ্ধে অবশ্যই থাকে অভিযোগটা, আবার কখনো বলছেন যে পুলিশকে দিয়ে। তো সর্বসাকুল্যে মানে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের প্রতিবাদ কর্মসূচিটা করতে পারছেন না, বাধাপ্রাপ্ত হচ্ছেন। বিগত দিনে বাম সরকারের আমলেও আপনারা বিরোধী শিবিরে ছিলেন দীর্ঘটানা অনেকটা বছর। বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরাতে আপনারা বিরোধী শিবিরে আছেন। বর্তমান সময়ে কি এই যে মানুষের দাবি দাওয়াগুলো নিয়ে তুলে ধরে আন্দোলন করা, প্রতিবাদ করা, সে বিষয়টা কি আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বিগত দিনের তুলনায়? 100% বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তখন পুলিশ দলদাস ছিল না, তখন মানুষ নিজের কথা বলতে পারত। আজকের ডেটে আমাদের যুব কংগ্রেসের নেতা আজকে প্রায় 7 মাস ধরে জেলে। কারণ তার ভুল কি? সে বলেছিল যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্য চালাতে ব্যর্থ। কেন ব্যর্থ? ঈদের আগের দিন একজন সংখ্যালঘু সম্প্রদায় মানুষের দাড়ি কেটে দেওয়া হয়েছিল। আজকে যদি কোনো পণ্ডিতের চটি কেটে দেওয়া হয়, তখন সিএম মাঠে নামবেন না? তখন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চারা মাঠে নামবে না? আজকে মুসলিম দেখে আপনারা চুপ। তার প্রতিবাদে শাহজাহান যখন কথা উঠিয়েছিল, আজকে তাকে জেলে, বিনা কারণে তাকে জেলে ঢুকিয়ে রাখতে হয়েছে। আমরা আগেও আর্জি জানিয়েছিলাম যে এই রাজ্যে যে এই ভেদাভেদের খেলা শুরু হয়েছে, সেই ভেদাভেদের খেলাকে বন্ধ করতে হবে।
আমরা কখনো হিন্দু মুসলমান ত্রিপুরাতে দেখিনি, কিন্তু আজকাল কিছু হলেই হিন্দু মুসলমান। কিছুদিন আগে দেখেছি একটা মলের মধ্যে মোস্ট প্রবলি ঈদের কোনো অফার দেওয়া হয়েছিল, সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা গিয়ে সেই স্টিকার খুলেছে, ভালো কথা খুলেছে, কিন্তু তার ঠিক উল্টো দিকে হনুমানজির একটা মন্দির আছে, যে হনুমানজি, আমি সনাতনী, যে হনুমানজিকে আমরা পরম ব্রহ্মচারী বলে জানি, সেই হনুমান মন্দিরের ঠিক সঙ্গে সেই ছেলেটার মাংসের দোকান, সারাদিন মাংসর ধোঁয়া আমাদের হনুমানজির গায়ে লাগছে, সেখানে কিছু না, তার কাস্টমার বসে বসে সেখানে মাংসের হাড্ডিগুলো মন্দিরের সামনে ফেলে যায়, এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, কারণ ব্যবসাটা সেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সেখানে কোনো প্রশ্ন উঠবে না। ওই রমজানের বা ঈদের অফার দিলে তখন ওদের গায়ে খুশখুশি উঠে, কিন্তু এটা হওয়া উচিত না। রাজ্যের প্রজন্মকে তারা যা শিখিয়ে যাচ্ছে সেটা কিন্তু তাদের আজকে না হোক কালকে ভোগ করতে হবে। এবং আমি আবারও বলছি, এই ভারতীয় জনতা পার্টি শেষের শুরু হয়ে গেছে, এবং কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে কিভাবে তারা তাদেরকেই আজকে, আমরা কিছুদিন আগেও দেখেছি নাগেরজোলা বাস স্টেশনে কি হলো, আজকে বিএমএসের কার্যকর্তারা বলছে যে সেখানের এলাকার কাউন্সিলরকে তারা ছাপ্পা ভোট দিয়ে জিতিয়েছে। তা এটাই তো প্রুফ যে এই রাজ্যে যতগুলো কাউন্সিলর আছে যারাই জিতেছেন, এমএলএ সব ছাপ্পা ভোটে জিতেছে, এবং এখন তো মুখ খোলা শুরু করেছে তাদেরই দলীয় কর্মীরা। তো এই ভারতীয় জনতা পার্টি যারা বড় বড় কথা বলছিল, তারা খালি মুখে, কাজে তারা কিছুই না। আপনারা গ্রামে যান, আপনারা শহরের অবস্থাটা দেখুন, চারিদিকে রাস্তা ভেঙে চুরে কি অবস্থা করেছে, ঠিক মতন মেরামতি হচ্ছে না। আপনি খোয়াই রাস্তাতে যান, খোয়াই দিয়ে আপনি ধর্মনগর যান, আমার মনে হয় না আপনি যেতে পারবেন। তো মুখের কথা, ওই এআই দিয়ে ফটো বানিয়ে রাজ্যকে সুন্দর করে বহির্রাজ্যে গিয়ে তুলে ধরা, কিন্তু এই সত্যগুলো আজ ধীরে ধীরে বেরাচ্ছে। মানুষ চুপ নেই, মানুষ আজ আওয়াজ উঠানো শুরু করেছে, কারণ মানুষের সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টি যখন সরকারে এসেছিল, তারা বলেছিল যে তারা আসলে তারা বেকারিকে সরাবে। তারা স্লোগান দিয়েছিল বহুত হুই বেকারি আব কি বার মোদি সরকার। তারা স্লোগান দিয়েছিল বহুত হুই মহঙ্গাই আব কি বার মোদি সরকার। কিন্তু যখন তারা সরকারে আসলো, তখন পেট্রোলের দাম ছিল 66 টাকা, ডিজেলের দাম ছিল 42 টাকা। আজকে পেট্রোলের দাম কত, আজকে ডিজেলের দাম কত? এখন মানুষ বলবেন ক্রুড অয়েল, আজকে ক্রুড অয়েলের দাম 90 টাকা পার ডলার পার ব্যারেল, $90 পার ব্যারেল। আগে ছিল 135 টাকা পার ব্যারেল, $35 পার ব্যারেল। আজকে ভারতীয় মুদ্রার কি অবস্থা? যখন ভারতীয় জনতা পার্টি সরকারে ছিল, তখন মুদ্রা 48 রুপিস পার ডলার, আজকে 96-97 পেরিয়ে যাচ্ছে। কিন্তু সরকার চুপ, অন্ধভক্তরা চুপ। অন্ধভক্তদের কি গ্যাসটা কি কম দামে কিনতে হচ্ছে? তো রাজ্য এবং দেশের নাভিশ্বাস উঠিয়ে দিচ্ছে। আজকে শ্রমিক থেকে শুরু করে আজকে মিডল ক্লাসের প্রত্যেকটা মানুষ এটাতে এফেক্টেড। ভারতীয় জনতা পার্টির একটাই এজেন্ডা, যে গরিবকে আরও গরিব করো, আর কিছু সংখ্যক পুঁজিপতির হাতে পুরো দেশটাকে বিক্রি করে দাও। আচ্ছা, এই গোটা সার্বিক যে প্রশ্নগুলি রয়েছে, শিক্ষা সংক্রান্ত বিষয় বা বেকারত্ব ইস্যু, এই সবগুলো বিষয় নিয়ে আগামী 17ই জুন কোটা থেকে রাহুল গান্ধী একটা আন্দোলন শুরু করতে চলেছেন, যেটা ভারত জোড়ো আন্দোলনের সমতুল্যই একটা বিশাল মাপের আন্দোলন হতে চলেছে। তো সেই আন্দোলনে কি আপনারাও যোগ দিতে যাচ্ছেন, বা এই আন্দোলন কতটা প্রভাব ফেলতে পারে, কি মনে করবেন? দেখুন, রাহুল গান্ধী মানুষের সঙ্গে কানেক্ট করে। রাহুল গান্ধী ওই স্টেজের ওপরে বসে স্টেজ শো করে না। উনি রাস্তার একজন যে চুল কাটে, একজন বারবার থেকে শুরু করে যে জুতো বানায়, একজন শু পলিশের যে কাজ করে, তার সঙ্গে বসে তাদের মনোভাব, তাদের পরিস্থিতি, তাদের এভরিডে কীভাবে তারা কাজ করছে, কত টাকা তারা পায়, এভরিথিং সে ডিসকাস করে। রাহুল গান্ধী আজকে দেশের এরকম একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে যে যার সঙ্গে যুবকরা কানেক্ট হচ্ছে। কেন? কারণ তার যুবকের স্বার্থে রাহুল গান্ধী কথা বলছে। এবং আমি মনে করি যে আপনারা তো দেখবেন যে কিভাবে যুবকরা সাড়া দেয়, নন পলিটিক্যাল যুবকরা কিভাবে রাহুল গান্ধীর এই প্রোগ্রামগুলোতে সাড়া দেবে। আপনারা দেখবেন, আমরাও যাচ্ছি, আমাদেরকেও যাওয়ার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এবং ইস্ট জোন, নর্থ জোন, নর্থ ইস্ট জোন, এগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে। মোস্ট প্রবাবলি আসামেও আসতে পারে।
আমাদের ত্রিপুরাতেও লাইন আপ আছে, আসতে পারে এটা নিয়ে। আমাদের ফার্দার যখন ডিটেলস বা ইনফরমেশন আমাদেরকে দেওয়া হবে আমরা আপনাদেরকে জানাবো। কিন্তু আপনারা দেখবেন যে যখন কোটাতে বা অন্য যে জায়গাগুলোতে অলরেডি ডিসাইডেড, উনি যখন ছাত্রছাত্রীদের সঙ্গে যাবে, ম্যাক্সিমাম নন পলিটিক্যাল ছেলেমেয়েরা, নন পলিটিক্যাল ছাত্ররা সেখানে অংশগ্রহণ করবে। আচ্ছা, একেবারে শেষ মুহূর্তে আমরা একটা শেষ প্রশ্ন রাখবো যে আপনারা এই যে আপনাদের আন্দোলনে যে সিআরপিএফ এর লাঠিচার্জ, তাতে বেশ কয়েকজন আপনাদের কর্মীরা আহত হয়েছেন। একজন পার্টিকুলার সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে আপনারা পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন এবং তার পাশাপাশি ডিআইজি, আইজি ওখানেও আপনারা ডেপুটেশন প্রদান করেছেন। সুবিচারের কতটা আশ্বাস পেয়েছেন? দেখুন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রাম সিং ছিল ওনার নাম, টু বি প্রিসাইজ। উনি ইনস্টিগেট করেছে। ওনাকে আমি জানি না ওনার ভেতরে কি রাগ ছিল ইউথ কংগ্রেসকে নিয়ে। কোনো ইনস্ট্রাকশন ছাড়া এখানে এসপি ছিলেন, এসডিপিও ছিলেন, সদর ইনচার্জ পুলিশ ছিলেন, কিন্তু কারোর ইনস্ট্রাকশন ছাড়া উনি এলোপাতারি ওনার যে ব্যাটালিয়ন ছিল ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে আমাদেরকে মারার জন্য। এটা অন্ধ যে ভক্ত, এই অন্ধভক্তের মধ্যে একজন এই রাম সিং, যিনি সহ্য করতে পারেনি এই যুব কংগ্রেসের এই প্রোটেস্ট, এই আওয়াজ উনি সহ্য করতে পারেননি এবং তীব্র ধিক্কার জানাই। আমরা আজকে আইজি সাহেবের কাছে ডিআইজি সাহেবের কাছে গেছি, এরপরে আইজি সাহেবের কাছে গেছি। ওরা ইমিডিয়েট অ্যাকশন নেবে বলেছেন। আমরা এফআইআর করেছি, 10 দিনের টাইম বেঁধে দিয়েছি। যদি না হয় এই রাজ্যের চারিকোনায় এই যুব কংগ্রেসের কর্মীদেরকে মারার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমরা বলেছি, আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনাদের এত বড় পদক্ষেপ নিতে হবে না, আমরা 100% এটা অ্যাকশন নেব এবং মোস্ট প্রবাবলি ওকে সাসপেন্ড করব। আমরা কাউর পেটে লাথি মারতে চাই না, কিন্তু আমাদের সবচেয়ে বেশি দুঃখ হয়েছে, ঠিক আছে মেরেছে, রক্ত ঝরেছে, একটা সৈনিক, একটা দেশের সৈনিক, একটা সিআরপিএফ কীভাবে কারোর মাকে এত নোংরা গালি দিতে পারে? আমরা মাতৃশক্তির কথা বলি, আমরা মাকে, নিজের মাকে কেউ গালি দিয়ে এটা কে সহ্য করতে পারে? আপনি দেখবেন সে মাকে নিয়ে কি গালি দিয়েছে। আমার মনে হয় না সে প্রপার তার সেন্সে ছিল। আমরা সব কথা তুলে ধরেছি এবং মোস্ট প্রবাবলি ওর বিরুদ্ধে সিআরপিএফের তরফ থেকে এনকোয়ারি বসানো হবে এবং আমরা কালকে সকালবেলা হিউম্যান রাইটস কমিশনেও যাচ্ছি, সেখানেও আমরা কেস দায়ের করব। আমরা ওয়েস্ট পিএসএ কেস দায়ের করেছি এবং 10 দিনের টাইম তাদেরকে বেঁধে দিয়েছি। বাকিটা আমরা যেহেতু আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে তারা 100% অ্যাকশন নেবে, আমরা সেই অ্যাকশন দেখার জন্য ওয়েট করছি। না হলে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলন। অসংখ্য ধন্যবাদ নীলকমল বাবু। আমরা এতক্ষণ কথা বলছিলাম দেশের যে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে কেন্দ্র করে প্রদেশ যুব কংগ্রেস কেন্দ্রে এবং রাজ্যে যে আন্দোলনগুলো সংগঠিত করছে এবং সেই আন্দোলনগুলোতে কিভাবে পুলিশ প্রশাসন তাদের ভূমিকাগুলো জাহির করছেন। বিশেষ করে উল্লেখযোগ্য বিষয়, সিআরপিএফ যেভাবে যুব কংগ্রেসের এই আন্দোলনে লাঠিচার্জ করেছে, যে অভিযোগটা উঠেছে যে বিনা কোনো ধরনের উচ্চপদস্থ আধিকারিকের নির্দেশিকায়, এই গোটা বিষয়টা সত্যি একটা দুশ্চিন্তার বিষয়। তার কারণ এটা একটা মানুষের বাক স্বাধীনতা, আন্দোলন করার যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই অধিকারের দিকে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। গোটা বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা ছিল। আমরা এভাবেই অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকবো। আপনারা সবাই চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।